আমরা আলোচনা করব হচ্ছে বেসিক যে স্ট্যাটিস্টিক্স রিলেটেড কোয়েশ্চেন্স গুলো এক্সামে আসছে ইউজিসি নেটের পেপার 1-এ, সেগুলোই আমরা আজকে ডিসকাস করব। সাথে সাথে আমরা কনসেপ্টও বুঝতে থাকবো। তো ফার্স্ট ভেরি সিম্পল কোয়েশ্চেন্স, যে আইডেন্টিফাই দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি রিলেটেড কোয়েশ্চেন্স আমাদের এখানে দেখা গেছে 2023-এর প্রশ্নে। তো এটা থেকে প্রশ্ন অনেকগুলোই ছিল সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে। দেখো, সেন্ট্রাল টেন্ডেন্সি বা মেজার্স অফ লোকেশন, ঠিক আছে, বা সেন্ট্রাল পজিশন, ডেটা যে আছে সেই ডেটা ডিস্ট্রিবিউশনের সেন্ট্রাল পজিশন যে মেজার করার টেকনিক, এগুলো কি কি? 5টি দেওয়া রয়েছে। তার মধ্যে হয়ে যাবে আমাদের অ্যারিথমেটিক মিন, মেডিয়ান, আর হচ্ছে মোড। তার মানে অপশন নাম্বার কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ, বি আর ডি, যেখানে কোডে রয়েছে এ, বি এন্ড ডি অনলি। ওকে, অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। এরপর আমরা এর কনসেপ্ট গুলো কি বুঝে নেব, ঠিক আছে। দেখো, সেন্ট্রাল টেন্ডেন্সি যদি আমরা আলোচনা করি, সেন্ট্রাল টেন্ডেন্সি, ধৈর্য ধরে ক্লাসটা করো, প্লাস হচ্ছে নোট ডাউন করতে থাকো, বেনিফিটেড হবে, ঠিক আছে। ফার্স্ট, সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা মিন সম্পর্কে বলি। তো দেখো, মিন তো ডেফিনেটলি অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ রিসার্চার যেমন প্রয়োজন হবে সেইভাবে করবে। 3 টাইপস অফ মিন রয়েছে, ঠিক আছে। অ্যারিথমেটিক মিন আছে, হারমোনিক মিন আছে, তারপর হচ্ছে জিওমেট্রিক মিন আছে। তো সেসব আমি যাচ্ছি না। মিনের যে কনসেপ্ট, এটা যদি আমরা সিম্পলি বুঝি, অ্যারিথমেটিক মিন রিলেটেডই যদি বলি, এটা অ্যাকচুয়ালি হবে আমাদের, যেমন আমরা শিখেছি যে অ্যাভারেজ বা মিন, তো সেই কনসেপ্টটাকে মাথায় রাখো, ঠিক আছে। যেমন ধরো, যদি আমি এজ অফ এজ অফ 5 স্টুডেন্ট নেই, সাপোজ ধরে নিচ্ছি একজনের আছে 2 ইয়ার্স, 5 ইয়ার্স, 8 ইয়ার্স, 10 ইয়ার্স, এগেন 10 ইয়ার্স। ওকে, এভাবে যদি থাকে, তাহলে যদি আমি মিন বের করি, এরিথমেটিক মিন, তাহলে সবগুলোকে যোগ করব, ভ্যালুগুলোকে যোগ করে কত পাচ্ছি? 10, 10 হয়ে গেল 20, আর এই 10, 30 আর 5, 35। ওকে, আর ডিভাইডেড বাই কি করে দেবো? নাম্বার অফ আইটেম, দ্যাট মিনস 7 আসছে মিন। এটা হচ্ছে এরিথমেটিক মিন। তো মিনের থ্রু থেকে কি পাই আমরা? সেন্ট্রাল পজিশন, পুরো যে ডেটা আছে সেই ডেটার সেন্ট্রাল ভ্যালু কি? 7। এটা বুঝতে পারছি এখান থেকে, ঠিক আছে। এটাই সেন্ট্রাল টেন্ডেন্সি, এটা একটা মেজারমেন্টের টেকনিক। তারপর আছে মেডিয়ান, ঠিক আছে। মেডিয়ান হলো, মেডিয়ানে, মেডিয়ানের আমি ডেফিনেশন জাস্ট এখানে বলে রাখছি। কি বলবে? মেডিয়ান ইজ দ্য ভ্যালিউ, median is the value divides that divides the series of data into two equal group, two equal group। ওকে, ইকুয়ালি ডিভাইড করে দেয় মেডিয়ান। টেকনিক্স আছে, ফর্মুলা আছে, যে ডেটা আছে, গ্রুপ ডেটা হোক আনগ্রুপ ডেটা হোক, ঠিক আছে, তার ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করলে আমরা পুরো ডেটাটা ডিস্ট্রিবিউশন যদি করি, আর মিনের যে ভ্যালু পাবো সেটাকে যদি আমরা প্লট করি, তাহলে পুরো ডেটাটাকে কি করবে? দুটো পার্টে ডিভাইড করে দেবে হচ্ছে মিন। তার মানে কি? সেন্ট্রাল ভ্যালু পাচ্ছি আমরা, সেন্ট্রাল পজিশন বুঝতে পারছি ডেটার ডিস্ট্রিবিউশনের। এরপরে নেক্সট হচ্ছে মোড। মোড হচ্ছে অ্যাকচুয়ালি সিম্পলি যদি আনগ্রুপ ডেটার ক্ষেত্রে বলি, এখানে আমি আনগ্রুপ ডেটার উপরে বেস্ট করে বলছি জাস্ট কনসেপ্ট গুলো বলার জন্য। মোস্ট ফ্রিকোয়েন্টলি অবজার্ভ যে ভ্যালু হবে, ঠিক আছে, মোস্ট ফ্রিকোয়েন্টলি ফ্রিকোয়েন্টলি অবজার্ভ ভ্যালু। ওকে, তাহলে এক্সাম্পল কি হবে? এক্সাম্পল যদি আমরা একটা নিই ডেটা সাপোজ, তাহলে কি বলেছি? মোস্ট ফ্রিকোয়েন্টলি অবজার্ভ ভ্যালুকে বলছি আমরা মোড। কিরকম? ওই এক্সাম্পলটা নিচ্ছি। আচ্ছা, মার্কস বলছি, মার্কস অফ 10 স্টুডেন্ট, ঠিক আছে, মার্কস অফ 10 স্টুডেন্ট, এটা একটা ডেটা সাপোজ। যেমন রয়েছে আউট অফ আউট অফ ধরে নিচ্ছি 50, যে কোনো একটা 50 মার্কসের টেস্ট হয়েছিল, সেই টেস্টের মার্কস নিচ্ছি। ফার্স্ট যে স্টুডেন্ট আছে তার রয়েছে 25, 30, 35, 40, 35, 40, আবার আছে মনে করো 30, 35,
ওকে, তারপর 39, 31 মনে হয় 10টা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে 10টা। তো আমরা ডেফিনেশনে যেমন দেখেছি যে মোস্ট কি না ফ্রিকোয়েন্টলি অবজার্ভ বা রিপিটেড যে ভ্যালু হবে, ঠিক আছে, মানে বারবার যে ভ্যালুটা আর কি পাচ্ছি আমরা এভাবে যদি আনগ্রুপ ডেটার ক্ষেত্রে, তো সেটাই অ্যাকচুয়ালি মোড হয়। ঠিক আছে, সিঙ্গেল মোড হতে পারে, ডবল মোড হতে পারে। মানে যদি দুটো বারবার ভ্যালু আসছে, যেমন দেখো এখানে 35, 35, 35 রিপিট করেছে, এটা আসবে মোডের মধ্যে। আবার দেখো 30ও কিন্তু রিপিটেড রয়েছে, ঠিক আছে, এইভাবে। তো এটা ডবল মোড হয়ে গেল, 30ও রিপিটেড আছে 2 টাইমস আর 35 আছে 3 টাইমস। তো এটা এই ক্ষেত্রে ডবল মোড রয়েছে। ঠিক আছে, যদি মনে করো 35 রিপিট থাকতো, এখানে অন্য কোনো একটা যদি নাম্বার থাকতো 32, ঠিক আছে, তাহলে এটা কি হতো সিঙ্গেল মোড, তখন অনলি 35 রিপিটেড আছে। তো এভাবে মোডের কনসেপ্টটা মনে রাখবে হচ্ছে। ওকে, তিনটে আসবে হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির মেজারমেন্টের টেকনিক। এরপরে এই সেন্ট্রাল টেন্ডেন্সির যে টেকনিক গুলো, এটা কিন্তু ডেটার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, যেমন নর্মাল ডিস্ট্রিবিউশনেও হচ্ছে কি নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ডেটা গুলো, ঠিক আছে, বা নর্মাল ডিস্ট্রিবিউশনে কি করে মিন মিডিয়ান মোড এই যে আছে, এটা কি হবে ইকুয়াল হবে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, এগুলো আর কি ডিফারেন্স করে, আর স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আছে। এবারে নেক্সট প্রশ্নে আসছি, আর নেক্সট প্রশ্নের শুরু থেকে, আচ্ছা এখানে জাস্ট আমি বলে দিয়ে রাখি যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, এখান থেকেও যেহেতু প্রশ্ন আসে। দেখো যে কোনো ডেটা দেওয়া থাকবে তো নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে আসার জন্য টেকনিক থাকে, কিউ কিউ প্লট আছে, বা লগে গিয়ে নিয়ে গিয়ে ডেটাকে ট্রান্সফার করে দেখতে হয় সেই ডেটা আদৌ নর্মাল ডিস্ট্রিবিউশন রয়েছে কি নেই আর কি। ঠিক আছে, তো সেসব আমি যাচ্ছি না এত ডেপথে। নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ব্যাপার, নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা কি দেখতে পাবো, মিন মিডিয়ান মোডকে আমরা ইকুয়াল হচ্ছে দেখতে পাবো। ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন ডেটার নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি বলছি আমি, বা এটাকে গ্লোসিয়ান কার্ভ বা প্রবাবিলিটি কার্ভও হচ্ছে এটাকে বলে। ওকে, নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেটার যে প্লট হবে, এটা আমাদের এরকম টাইপের আমরা ইউনিভার্সাল একটা শেপ দেখি। ওকে, এখানে পুরো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন মিডিয়ান মোড কি আসবে, ইকুয়ালি আসবে। ওকে, এখানে আমরা ধরে নিই এদিকে মাইনাস প্লট হয়, এদিকে প্লাস প্লট হয়। ওকে, পজিটিভ ভ্যালু ডান দিকে প্লট হচ্ছে, নেগেটিভ ভ্যালু গুলো বাঁ দিকে প্লট হচ্ছে। কি আসবে, মিন মিডিয়ান মোড তিনটেই নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইকুয়াল হয়। মিন ইকুয়ালস টু মিডিয়ান ইকুয়ালস টু হচ্ছে মোড, এভাবে। ঠিক আছে, তিনটেই সমান থাকে। আর যেহেতু এটা দুদিকে কি আছে, ইকুয়াল আছে, সেই জন্য এটাকে আবার আমরা বলতে পারবো, এই নর্মাল ডিস্ট্রিবিউশনকে কি বলতে পারবো, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনও বলা যাবে, বলা হয়। ঠিক আছে, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, কারণ বোথ সাইড কি আছে ইকুয়াল, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনও এটাকে বলা হবে। আর এখান থেকেই যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ডেটা না হয়, তখন কি হবে, স্কুইড হবে। ওকে, তো এখান থেকে স্কুইনেসের, এই নর্মাল ডিস্ট্রিবিউশনের পরেই স্কুইনেসে চলে যাচ্ছে। স্কুইনেসে তাহলে কি হবে, বোথ সাইড ইকুয়াল না হয়, যে কোনো একটা সাইড কি হতে পারে, ইলংগেটেড হতে পারে বা স্কুইড হতে পারে। ওকে, কিরকম, তাহলে নেক্সট কি নর্মাল ডিস্ট্রিবিউশনের পরে আসছে স্কুইড ডিস্ট্রিবিউশন। স্কুইড ডিস্ট্রিবিউশন, স্কুইড ডিস্ট্রিবিউশনকে আগে যেমন নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমরা সিমেট্রিক্যাল বলছি, এটাকে এসিমেট্রিক্যাল বলবো। ওকে, কেন বলছি সেটাতে আসছি, এসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। তো এই ক্ষেত্রে বোথ সাইড নর্মাল ডিস্ট্রিবিউশন যেমন আমরা ইকুয়াল দেখেছি, এখানে দু রকম কন্ডিশন হতে পারে এইভাবে। ফার্স্ট ক্ষেত্রে এরকম হতে পারে, এই দিকটা হচ্ছে ইলংগেটেড হলো, তারপর এইরকম হতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু টাচ করবে না। ঠিক আছে, টাচ করবে না, এটা ইউনিভার্সালি হয়, এটা টাচ করবে না কখনো। এরপরে আর একটা কন্ডিশন এরকম হতে পারে, এদিকে এইভাবে থেকে এই দিকটা এলোঙ্গেটেড হতে পারে। ঠিক আছে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এরকম দেখা যেতে পারে। তো এখানে দেখো মিন মিডিয়ান মোডের কিরকম কিরকম ডিস্ট্রিবিউশন হবে স্কুইডের ক্ষেত্রে। তো এই কন্ডিশনে এদিকে মাইনাস ভ্যালু আছে, এদিকে আছে প্লাস ভ্যালু, এরকম এখানেও মাইনাস ভ্যালু আছে, এদিকে প্লাস ভ্যালু থাকবে। এখানে চলে আসছে মিন
এখানে ধরে নিচ্ছি মিডিয়ান, এখানে মিডিয়ান আসবে, আর নেক্সট এখানে হয়ে যাচ্ছে মোড, ঠিক আছে, মিডল এইভাবে মোড। আর দেখো এখানে এলোঙ্গেটেড বা এসিমেট্রিক্যাল হয়েছে কোন দিকের জন্য, না লেফটের জন্য, ঠিক আছে, লেফট দিকটা হয়েছে এসিমেট্রি, আর এদিকে রাইট সাইড, এদিকে হয়েছে রাইট সাইড। একই রকম নয় আর কি, ঠিক আছে, এদিকে এলোঙ্গেটেড বেশি আছে, লেফটের দিকে এলোঙ্গেটেড বেশি আছে, আর পাশের ডান দিকের যে ডায়াগ্রাম রাইটের দিকটা ইলংগেটেড রয়েছে। তাহলে লেফটের দিকে যখন থাকবে এটাকে কি বলবে, এটাকে বলবে লেফট সাইডেড স্কুইড। জাস্ট এখানে যে ডায়াগ্রাম সেগুলো দেখে বলবে, লেফট সাইডেড স্কুইড, আর এটা হয়ে যাবে রাইট সাইডেড স্কুইড। এটাকে কি বলবে, নেগেটিভলি স্কুইড আবার, ঠিক আছে, নেগেটিভলি স্কুইড, মানে এদিকটা ইকুয়াল নয়, লেফটের দিকটা যেটা নেগেটিভ যে দিকটা আর কি, ঠিক আছে, আর কিরকম দিকটা হবে, রাইট পজিটিভ, এদিকটা হবে পজিটিভ, পজিটিভলি স্কুইড। এরপরে মেন মিডিয়ান মোডের যদি আমরা এখানে রিলেশনটা বলি কিরকম আছে, মিন হচ্ছে সব থেকে ছোট আছে, দেখো নেগেটিভের দিকে রয়েছে মেন, তারপরে বড় কে আছে মিডিয়ান হবে আর কি, এই ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, মিডিয়ান, তারপর হচ্ছে চলে আসবে মোড, এরকম কন্ডিশন হচ্ছে দেখতে পাবো ডেটা। সেন্ট্রাল যে টেন্ডেন্সি বা সেন্ট্রাল যে মেজারমেন্টস গুলো, সেন্ট্রাল টেন্ডেন্সি মেজারমেন্টে যেগুলো আছে তিনটে টেকনিক, মিন মিডিয়ান মোড, তাদের এরকম হবে, ঠিক আছে, ভ্যালুগুলো মিন হবে ছোট, মিডিয়ান, তারপর মোড, এইভাবে। আর পজিটিভলির ক্ষেত্রে কি হবে, পজিটিভলি স্কুইডের ক্ষেত্রে এখানে মোড থাকবে উল্টোটা, ঠিক আছে, নেগেটিভের উল্টোটা, এখানে হচ্ছে চলে আসবে মিডিয়ান, মিডিয়ান, তারপর এখানে আসবে মিন। ওকে, তার মানে কি এটা জাস্ট চেঞ্জ করে দেবে তাহলেই হবে। তার মানে এই ক্ষেত্রে মিন সব থেকে বড়, তারপর মিডিয়ান, পজিটিভের ক্ষেত্রে পজিটিভ স্কুইডের ক্ষেত্রে মিডিয়ান, তারপর হবে মোড, তারপর হবে গিয়ে মোড। ওকে, এইভাবে হচ্ছে স্কুইড যে ডিস্ট্রিবিউশন বা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দুটো কন্ডিশন দেখতে পাবে, লেফট সাইড স্কুইড হতে পারে অথবা রাইট সাইড স্কুইড হতে পারে, ঠিক আছে, কোন দিকটা ইলংগেটেড সেই দিকটার বেসিস করে স্কুইড বলবে। ওকে, যদি এরকম ডাইরেক্ট যদি ডায়াগ্রাম দিয়ে কোয়েশ্চেন্স করে, ঠিক আছে, তাহলে এইভাবে এই পয়েন্টগুলো থেকেই জাস্ট কোয়েশ্চেন্স বলবে। তাহলে এই যে স্কিউনেস, স্কিউনেস আমরা কি অ্যাকচুয়ালি দেখি, এটার মিনস কি, স্কিউনেস এর মিনস হচ্ছে মিনস ল্যাক অফ সিমেট্রি, মানে সিমেট্রি থাকছে না, ঠিক আছে, মানে বোথ সাইড ইকুয়াল হচ্ছে না, এটাই, ঠিক আছে, এটা হচ্ছে স্কিউনেস। স্কিউনেস মিনস ল্যাক অফ সিমেট্রি, তার মানে কি এসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। এই পয়েন্টগুলো মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হয় প্রচুর, ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন সেগুলোর উপরে বেস্ট করে পাবে, সেই জন্য জাস্ট এটা বলে রাখলাম। আর তারপরেই এখানে মিন মিডিয়ান মোড এই তিনটার একটা রিলেশন রয়েছে, এখান থেকে ছোট ছোট অঙ্ক দিতে পারে, ঠিক আছে, এটাও একবার জাস্ট বলে রাখি, নোট ডাউন করতে করতে যাও। যদি মনে করো সাপোজ ইফ দ্য ডেটা, ইফ দ্য ডেটা ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, ওকে, ডিস্ট্রিবিউটেড, যদি ডেটার নর্মাল ডিস্ট্রিবিউশন হয় ডেটা, ঠিক আছে, যেমন নর্মাল ডিস্ট্রিবিউশন কি হবে, বোথ সাইড সিমেট্রি হবে, আর তার সাথে সাথে মিন মিডিয়ান মোড এগুলো ইকুয়াল হয়, তাহলে সেই ক্ষেত্রে মোড, ঠিক আছে, মোড ক্যান বি ক্যালকুলেটেড, ক্যালকুলেটেড ফ্রম মিন অ্যান্ড মিডিয়ান ভ্যালিউ। ওকে, এটা জাস্ট নোট করে রাখো, কি বললাম তাহলে এখানে, যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় ডেটা, তাহলে মিন মিডিয়ান মোডের রিলেশন আছে, মানে রিলেশন হয় সেখানে, একটা জানা থাকলে আমরা বাকি দুটো জানা থাকলে যে কোনো একটা বের করে নিতে পারবো, ঠিক আছে, এটা জাস্ট বলতে চাইছি কিভাবে এদের রিলেশন হচ্ছে মিন মিডিয়ান মোডের এরকম, মোড ইকুয়ালস টু মিন
মাইনাস 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। ওকে, দেখো এখান থেকে আমরা সিম্পলিফাই যদি এটাকে করি ফার্দার, তাহলে কি বলবো, মোড ইকুয়ালস টু মিন মাইনাস, এটা 3 মিনের সাথে একবার গুণ করো, আর এই 3 কে একবার মিডিয়ানের সাথে গুণ করো, তাহলে কি হবে 3 মিন। দেখো এটা তো -3 আছে, ঠিক আছে, এটা -3 হলো, তাহলে -3 যখন মিনের সঙ্গে গুণ হচ্ছে, এটা প্লাসে রয়েছে কিছু নেই মানে, তাহলে -3 মিন হলো। এবারে এখানেও মাইনাস রয়েছে, আর এখানেও মাইনাস আছে, মাইনাস মাইনাস কি হবে, প্লাস হবে, তাহলে +3 মিডিয়ান হয়ে যাবে এখানে। ওকে, এখানে দেখো কিছু নেই মানে 1 মিন -3 মিন, তাহলে মোড ইকুয়ালস টু কি বলবে, এটা যদি মাইনাস করে নাও, ঠিক আছে, প্লাস রয়েছে এখানে, আর এখানে আছে -3 মিন, আর এটা আছে +1 মিন, তাহলে কি হবে 2 মিন -2 মিন, 2 মিন। ওকে, +3 মিডিয়ান এখানে রয়েছে, মিডিয়ান। তাহলে এটাকে আরেকবার সিম্পলিফাই করে আমরা এরকমও বলতে পারি 3 মিডিয়ান -2 মিন কি হলো, তাহলে একই রকম, ঠিক আছে, এটা জাস্ট আমরা চেঞ্জ করে নিলাম, প্লাস ভ্যালুটাকে সামনের দিকে নিয়ে এসেছি। ওকে, এটা হচ্ছে রিলেশন, এটা থ্রু থেকে যে কোনো দুটো ভ্যালু জানা থাকলে আমরা যে কোনো একটা ভ্যালুকে বের করে নিতে পারবো। ওকে, এইভাবে এটা মনে রাখবে, এখান থেকে ছোট ছোট অঙ্ক হতে পারে। ওকে, যেমন দেখো একটা আমি প্রশ্ন দিচ্ছি, আর এই ফর্মুলার উপর বেস করে আমরা বের করে নেবো। সাপোজ ধরো বলা হচ্ছে the height of 100 student follow approximately নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এটা বলবে কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন হতে হবে, তবে গিয়ে ওই রিলেশনটা আসে, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। ওকে, কি বলা হচ্ছে, যে 100 স্টুডেন্টের হাইট আছে, সেই 100 স্টুডেন্টের যে হাইট, এটা নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে। এখন বলা হচ্ছে দ্য মিন বিং 40.5 ইঞ্চ অ্যান্ড median 40.8 ইঞ্চ। ওকে, এটা দেওয়া আছে ভ্যালু, তাহলে বলবে ক্যালকুলেট মোড, বা যে কোনো কিছু বলতে পারে, ঠিক আছে, মোড ইন দিস ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশন থেকে তাহলে কি করবে না, মোড বের করবে। তাহলে মোড ইকুয়ালস টু কি হয়, ফর্মুলা আমরা কি দেখলাম, মোড ইকুয়ালস টু হয় 3 মিডিয়ান -2 মিন, ঠিক আছে, এটা মনে রেখে দেবে। দেখো 3 মাল্টিপ্লাই মিডিয়ান কত দেওয়া আছে, মিডিয়ান দেওয়া আছে 40.8, 40.8 করো, -2 মাল্টিপ্লাই মিন কত আছে 40.5, 40.5, এটা গুণ করো, 3 8 24, আর কি হচ্ছে 12। ওকে, -2 দিয়ে 10 8। ওকে, এটা এলো। এখন এটা মাইনাস করে নাও, মাইনাস করলে দেখবে আসবে এটা হচ্ছে 41.4 ইঞ্চ, এটা হচ্ছে মোড। এইভাবে, ঠিক আছে, এইভাবে ক্যালকুলেট করে নিয়ে বের করে নিতে পারবে এই রিলেশনটা থ্রু থেকে। ওকে, আশা করছি বোঝা গেছে। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন। ওকে, যেমন আমরা দেখলাম যে স্কুইনেস যেটা রয়েছে, স্কুইড ডিস্ট্রিবিউশন বা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হলে এখানে কি বলেছে, এই প্রশ্নে কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 2, ইন কেস অফ নেগেটিভলি স্কুইড, ওকে, ডিস্ট্রিবিউশন, তাহলে নেগেটিভলি স্কুইড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই চারটে অপশনের মধ্যে কোনটি হবে, ডাইরেক্ট কোয়েশ্চেন এসেছে, এই ধরনের প্রশ্ন আসছে এক্সাম। তো নেগেটিভলি স্কুইড মানে কি, ফার্স্ট তো এইভাবে ড্র করবে, এদিকে মাইনাস ভ্যালু থাকবে, এদিকে প্লাস ভ্যালু থাকবে। ওকে, নেগেটিভলি স্কুইড মানে ইলংগেটেড হবে, নেগেটিভ সাইড ইলংগেটেড, এইভাবে এইভাবে যাবে তার মানে। ওকে, তাহলে এখানে কি কি বলেছি, এই ভ্যালুগুলো মনে করবে, মিন মিডিয়ান মোড, মিন, ঠিক আছে, মিডিয়ান, মিডিয়ান, আর এটা হচ্ছে মোড, এদিকে থাকবে এইভাবে। ওকে, নেগেটিভলি ক্ষেত্রে ইলংগেটেড কোন দিকটা হবে, নেগেটিভ সাইডটা ইলংগেটেড হবে, তার মানে তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, এইভাবে রিলেশনটা দেখতে পাচ্ছি, মিন হচ্ছে
ঠিক আছে, তারপর মিডিয়ান, তারপর হচ্ছে মোড, এভাবে যাচ্ছে। তাহলে মিন, মিডিয়ান, মোড, কারণ এদিকে তো পজিটিভ দিকে যাচ্ছে, তাহলে পজিটিভ দিকটাই না বেশি হবে। ঠিক আছে, পজিটিভ দিকে যাচ্ছে, কারণ পজিটিভ দিকটাই সবসময় বেশি হবে, তাহলে এইভাবে বেশি হতে হতে যাচ্ছে। ওকে, আশা করছি বোঝা গেছে। কোয়েশ্চেন নাম্বার 2 এর অপশন হচ্ছে 4 কারেক্ট অ্যান্সার। আর যদি এটা পজিটিভলি বলতো, পজিটিভের ক্ষেত্রে আমরা কি দেখি, পজিটিভের ক্ষেত্রে এদিকে মাইনাস এদিকে প্লাস থাকে, এখানে ইলংগেটেড কোন দিকটা হবে, রাইট সাইড তখন এইভাবে। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভে যা হয় তার অপোজিট ভ্যালুগুলো এখানে বলতে হবে। যেমন এখানে মোড চলে আসবে, তখন এখানে চলে আসবে মিডিয়ান, আর এখানে চলে আসবে মিন। ওকে, তো সেই ক্ষেত্রে মিন তখন সব থেকে বেশি হবে, তখন হয়ে যাবে মিন, মিডিয়ান, তারপর মোড। এটা মনে রেখে দেবে, ট্রিক্স হিসাবে এটা বলে রাখলাম, যে কিভাবে বুঝবে কোনটা বেশি হবে, কোন দিকে এই গ্রেটার দেন লেস দেন সাইন গুলো কোন দিকে থাকবে। ঠিক আছে, কিভাবে থাকছে পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে, আশা করছি বোঝা গেছে। নেক্সট চলে আসছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 3, সেম কোয়েশ্চেন্স বেসড অন স্কুইড ডিস্ট্রিবিউশন। কি বলেছে, ইন এ পজিটিভলি স্কুইড ডিস্ট্রিবিউশন হুইচ অফ দ্য ফলোইং উড বি ট্রু। তাহলে পাঁচটি হচ্ছে এখানে সিচুয়েশন দেওয়া আছে, তো এই ক্ষেত্রে পজিটিভলি স্কুইডের ক্ষেত্রে কোনটি হবে। তাহলে পজিটিভলি স্কুইড এখনই আমরা বলেছি, পজিটিভলি স্কুইড তার মানে পজিটিভ দিক কি হবে, সরি এদিকটা তো নেগেটিভ, এদিকটা পজিটিভ, পজিটিভ দিক স্কুইড হবে, ইলংগেটেড হবে। ঠিক আছে, এইভাবে ডায়াগ্রামটা ড্র করবে রাফ শিটে। আর পজিটিভের ক্ষেত্রে কি হয়, আগে চলে আসবে হচ্ছে মোড, মিন, তারপর হচ্ছে মোড, মিডিয়ান, তারপর মিন। ওকে, এইভাবে। তাহলে কি গেল এটা, মিন হচ্ছে বড় হবে কারণ এদিকে পজিটিভ রয়েছে, তারপর মিডিয়ান, তারপর হচ্ছে মোড, এই সিচুয়েশনটা আসছে। ওকে, তাহলে এখানে ম্যাচ করে দেখো কি কি হচ্ছে, মিন মোডের থেকে বেশি আছে। হ্যাঁ, এখানে তো ওটাই দেখতে পাচ্ছি আমরা, মিন, তারপর এদিকে আছে মোড, তার মানে মিনেই বেশি। এখানে কি বলেছে, মোড বেশি মিনের থেকে, মিডিয়ানের থেকে, এরকম কি আছে না, এখানে দেখো দুটোর মধ্যে মোড হচ্ছে ছোট। ওকে, তার মানে এটা হবে না, বি আসবে না, তার মানে এ আসবে। এখান থেকে এলিমিনেট করে বলে দিতে পারবে, বি আসবে না, এখানে বি রয়েছে, অপশন 1 অ্যান্সার হবে না। আর এখানে সি আছে, এখানে বি আছে, এটা অ্যান্সার আসবে না। বাকিগুলোর মধ্যে দেখো, সি তে বলেছে মিন, তারপর হচ্ছে মিডিয়ান, মিন হচ্ছে বড়, তাহলে মিন বড় মিডিয়ান থেকে দেখতেই পাচ্ছ, তার মানে এটা আসবে সি আসবে। ঠিক আছে, এ আর সি হচ্ছে, তার মানে দুটো দুটো যেহেতু আছে এ আর সি কারেক্ট। তো এইভাবে এটা করতে হতো, আশা করছি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং মেজার্স would be useful for commenting upon the degree of asymmetry in a statistical distribution। তাহলে asymmetry কোন ডিস্ট্রিবিউশনে দেখানো হয়। ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশনে কি দেখানো হয়, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন দেখানো হয়। আর এসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন কোন ডিস্ট্রিবিউশনে দেখানো হয়, এই চারটার মধ্যে বলো, স্কিউনেসের মধ্যে। ঠিক আছে, স্কিউনেসের মধ্যে দেখানো হয়, পজিটিভ স্কুইড নেগেটিভ স্কুইড যেগুলো আমরা বুঝলাম এখানে দেখানো হয়। সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড, মেজারমেন্টের টেকনিক, ডিসপারশন আছে এখানে। ঠিক আছে, ডিসপারশন মানে মিন যে ভ্যালু কোনো ডেটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, তো সেই মিন ভ্যালু থেকে ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোর কতটা কতটা ডেভিয়েট করছে বা কতটা স্প্রেড রয়েছে আর কি মিন থেকে, এটা বোঝার জন্য ডিসপারশন হচ্ছে কি টেকনিক ইউজ করা হয়। এরপর কার্টোসিস আছে। ঠিক আছে, কার্টোসিস, এটা একবার জাস্ট বলে দিয়ে রাখি যেহেতু এই প্রশ্নগুলো দেখতে পেতে পারো। কার্টোসিস অ্যাকচুয়ালি কি ডিনোট করে। ঠিক আছে, তো কার্টোসিসের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন, এটা কিরকম দেখতে পাবে, নর্মাল ডিস্ট্রিবিউশন থাকবে ডেটা, এরকম নর্মাল ডিস্ট্রিবিউশন দেখতে পাবে। তো নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে, ঠিক আছে, আউটলায়ার কারা আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আউটলায়ার কোন ভ্যালুগুলো রয়েছে সেই আউটলায়ারদেরকে আইডেন্টিফাই করে কার্টোসিস। ওকে, মনে থাকবে, আউটলায়ার্স নর্মাল ডিস্ট্রিবিউশনের, আউটলায়ার্স কারা, নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করছে না এরকম কারা রয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করে হচ্ছে কার্টোসিস। ওকে, যেমন ধরো কিরকম ভাবে হতে পারে, এক তো এরকম হতে পারে যে এভাবে আউটলায়ার হতে পারে, অনেক বেশি হয়ে গেছে, অথবা এরকম হতে পারে বিলো থেকে গেছে, এরকম হতে পারে, তাই না, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ধরে নাও। আউটলায়ার হচ্ছে দুভাবে আউটলায়ার হতে পারে, ফলো করছে না নর্মাল ডিস্ট্রিবিউশনকে কোন ভ্যালুগুলো, সেগুলো বোঝার জন্য, আউটলায়ারকে বোঝার জন্য কার্টোসিস ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে তিন রকম আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ফার্স্ট ওপরে যেটা থাকবে সব থেকে বেশি যার পিক থাকবে এটাকে বলা হবে, তিনটে ভাগ আছে, লেপ্টোকার্টিক, লেপ্টোকার্টিক বলা হবে এটাকে। আর মিডিলে যেটা আছে এটাকে বলা হবে মেসোকার্টিক, মেসোকার্টিক।
আর সব থেকে ফ্ল্যাট টাইপের যেটা থাকবে এটাকে বলা হয় প্লাটিকার্টিক। প্লাটিকার্টিক। ওকে, এখানে কি বোঝা যায় তাহলে কার্টোসিস সূত্র থেকে? আউটলায়ার প্রবলেমস, আউটলায়ার প্রবলেমস ইন্ডিকেট করে ওকে কার্টোসিস। ওকে, এটা মনে রাখবে এখান থেকে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 70 অবজারভেশন, টোটাল 70 অবজারভেশন রয়েছে, আর তার মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে কত, মিন হচ্ছে 47 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 9। ওকে, এরপর বলেছে ইফ 3 ইজ সাবট্রাক্টেড ফ্রম ইচ অবজারভেশন, তিন তিন করে যদি মাইনাস করে নেওয়া হয়, হোয়াট উইল বি দ্য নিউ মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। প্রত্যেকটা ইচ এন্ড এভরি অবজারভেশন থেকে যেহেতু 3 করে করে সাবট্রাক্ট করে নেওয়া হচ্ছে, সেই জন্য এসডির ক্ষেত্রে যদি বলি, তো প্রত্যেকটা ভ্যালু থেকেই যেহেতু কি করা হয়েছে, সাবট্রাক্ট করা হয়েছে, সেই জন্য এসডির কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। বুঝতে পেরেছো? নো চেঞ্জ। ঠিক আছে, এটা কোনো রকমেরই চেঞ্জ হবে না, অ্যাজ ইট ইজ এসডি ক্যালকুলেট করে বের করতে পারবে। যেমন 70 অবজারভেশন থাকার সঙ্গে যে অরিজিনাল তাদের ভ্যালু ছিল সেগুলোর সাথে যদি কি করো, এসডি ক্যালকুলেশন করো, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করো, যা ভ্যালু পাবে প্রত্যেকটা ভ্যালু থেকে যদি তিন তিন করে মাইনাস করে নাও, তারপর যদি হচ্ছে কি করো, এসডি ক্যালকুলেশন করো, এসডির কিন্তু রেজাল্ট সেম পাবে, সেম ভ্যালু পাবে। ওকে, তাহলে কি হবে, এটা ফিক্স থাকবে। কত রয়েছে, 9 এসডি আছে, তাহলে এসডি কিন্তু 9এই থাকবে। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে, এটা মাথায় রেখে নাও, শর্ট ট্রিক্সে প্রত্যেকে এইভাবে বের করে নেবে। আরো যদি অপশন 9 থাকতো তখন কি করতে, তখন হচ্ছে মিন ক্যালকুলেট করে দেখতে। দেখো আরো অপশনে মনে করো 9, এই অপশনেও 9 আছে, তখন কি করতে, এখন তো আর এলিমিনেট করতে পারবে না, ক্যালকুলেট করে দেখতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আচ্ছা এটা না করে, এটাতে যেহেতু 44 রয়েছে, এটাকে বাদ দিচ্ছি, তো সেক্ষেত্রে মিন ক্যালকুলেট করে বলবে। ওকে, তো মিন কি করে ক্যালকুলেট করবে, দেখো যখন 70 অবজারভেশন ছিল তখন সেই ক্ষেত্রে যখন অরিজিনাল ভ্যালু ছিল, ঠিক আছে, কত, মিন 47 ছিল, তো 47 70 অবজারভেশনের মিন কত 47, তো টোটাল কত হচ্ছে 6 7 49 28, 28 আর 4 32, তার মানে আগে সাবট্রাক্ট না করার আগে, ঠিক আছে, অরিজিনাল মিন কত ছিল 3290 এটা, ঠিক আছে। বাট যখন ইচ এন্ড এভরি থ্রি থ্রি করে সাবট্রাক্ট করে নিচ্ছে, এটা তো আমরা টোটাল পেলাম, এটা কি টোটাল পেলাম। যখন প্রথমে মিন 47 যখন মিন ছিল, অল 70 অবজারভেশনের 47 যখন মিন ছিল, তখন আমরা টোটাল পাচ্ছি 70 অবজারভেশনের কত না 3290, এটা হচ্ছে টোটাল ভ্যালু। ঠিক আছে, মানে যোগফল, পুরো 70 অবজারভেশনের যোগফল। ঠিক আছে, নাম্বার অফ আইটেম মাল্টিপ্লাই যদি আমরা মিন বা অ্যাভারেজ করি, তখন আমরা টোটাল পেয়ে যাই, ওই কনসেপ্টটাই আসছে এখানে। তো যখন 70 অবজারভেশন থেকে প্রত্যেকটা অবজারভেশন থেকে তিন তিন করে সাবট্রাক্ট করা হচ্ছে, তখন টোটাল কত কত ভ্যালু সাবট্রাক্ট করে নেওয়া হচ্ছে, টোটাল টোটাল এতটা ভ্যালু কি করা হচ্ছে, সাবট্রাক্ট করে নেওয়া হচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে নিউ টোটাল কত হবে, নিউ টোটাল মানে যোগফল, বাদ দিয়ে দেওয়ার পর যোগফল কত হবে, আসবে হচ্ছে এটা। ওকে, এটা পেলাম আমরা নিউ টোটাল আফটার সাবট্রাক্টিং কি না 3 ফ্রম ইচ অবজারভেশন। তাহলে এখন নিউ মিন কি পাবে, নিউ মিন কি পাবে, নিউ মিন পাবে হচ্ছে নিউ টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন, তো 70 আছে, নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করে দাও, চলে আসবে জিরো ক্যান্সেল, 4 7 28, 4 7 28 কত আসছে 44। তাহলে 9 আর 44 এইভাবে বের করতে হবে। ঠিক আছে, এইভাবে বের করতে হতো, এসডির কোনো চেঞ্জ হবে না, কারণ ইচ এন্ড এভরি কি করা হচ্ছে, অবজারভেশন থেকে সেম সাবট্রাক্ট করা হচ্ছে, সেম ভ্যালু। ওকে, যদি আলাদা আলাদা ভ্যালু সাবট্রাক্ট হতো তখন সেটা চেঞ্জ আসবে, কিন্তু সেম ভ্যালু যদি সাবট্রাক্ট করা হয় তখন কোনো চেঞ্জ আসবে না। একই রকম ভাবে যদি এডিশনও করা হয় তাও কিন্তু সেম কন্ডিশন থাকবে। ওকে, এইভাবে এটা কিন্তু বুঝবি। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হলো, আশা করছি বোঝা গেছে। তো এখানে এক্সপ্লেনেশন পুরো দেওয়া আছে যে কি ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি। দেখো এসডির ক্ষেত্রে কি বলেছে, সাবট্রাক্টিং এ কনস্ট্যান্ট ফ্রম ইচ অবজারভেশন উইল নট চেঞ্জ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেহেতু সাবট্রাক্ট করা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু প্রত্যেকটা অবজারভেশন থেকে, সেই জন্য এসডির কোনো কি হবে না, চেঞ্জ আসবে না। দিস ইজ বিকজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেজার্স দ্য ভেরিয়েশন ফ্রম দ্য ডেটা, ডেটা থেকে কতটা ভেরিয়েশন রয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে মেজার করে, মিন। ঠিক আছে, ডেটা তো একটা মিন পাবে, আর মিন থেকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডেটা কতটা ভেরিয়েট করছে, ঠিক আছে, ভেরিয়েশন কতটা, সেটাই কিন্তু মেজার করার জন্য মেজারমেন্টের একটা টেকনিক, ভেরিয়েশন মেজারমেন্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, ডেটার মিন থেকে ইন্ডিভিজুয়ালের কতটা ভেরিয়েশন এটা বোঝার জন্য ক্যালকুলেট করা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যেহেতু প্রত্যেকটা থেকে কনস্ট্যান্ট সাবট্রাক্ট করা হচ্ছে, সেই জন্য কোনো ধরনের চেঞ্জ আসবে না ডেটাতে, এজ ইট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু আসবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6, একই রকম প্রশ্ন এসেছে।
এখানে কি বলেছে, the mean and standard deviation of 75 observations are 45 and 10 respectively. If 2 is added to each observation, the new mean and standard deviation will be. The new mean and standard deviation will be. তাহলে কত হবে? নিউ মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যোগ করা হোক বা বিয়োগ করা হোক, যদি সেখানে কনস্ট্যান্ট ভ্যালু থাকে তাহলে কোনো ধরনের চেঞ্জ আসবে না। এটা তো আশা করছি এখন অব্দি বুঝতে পেরেছো। তাহলে কত আসবে? যা ছিল 10, 10ই থাকবে। এই জন্যই তো প্রশ্নগুলো দেই, যাতে 1 সেকেন্ডে করতে পারো অ্যান্সার। কত সময় লাগবে? হার্ডলি তোমার যদি কনসেপ্ট জানা থাকে 2-3 সেকেন্ড লাগবে। ঠিক আছে? বাস, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। আর 47ই হবে এখানে। যেভাবে বলেছি আগের প্রশ্নে সেভাবে করেও দেখতে পারো। নিউ মিন কি হবে? কি করবে? টোটাল কত বের করে নাও। 75 অবজারভেশন মাল্টিপ্লাই করে দাও 45 মিন, তাহলে টোটাল পেয়ে যাবে। টোটাল যা পাবে, কতটা টোটাল অ্যাড করছি এখন নিউতে, 75 অবজারভেশন আছে, মাল্টিপ্লাই 2, 2 করে করে প্রত্যেকটাতে অ্যাড করছি, তাহলে টোটাল কত অ্যাড করছি? 150 অ্যাড করছি নাকি? এরপর এটাকে যদি করেই দেখতে চাও তো ওটাই আসবে। ঠিক আছে? এটা মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করলে 3375 আসবে। যোগ করে নাও, যোগ করলে এটা আসবে হচ্ছে 3525, এটা আসছে। এখন নিউ মিন তাহলে বের করো নিউ মিন। কি হবে? 3525 ডিভাইডেড বাই 75। ঠিক আছে? নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করে দাও। এটা দিয়ে যদি ডিভাইড করো ডেফিনেটলি হচ্ছে পাবে 47। এরপরে চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। কি বলা হয়েছে এখানে? স্টেটমেন্ট বেসড রয়েছে। স্টেটমেন্ট 1 এ বলা হয়েছে পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, যেখানে আর ভ্যালু অ্যাকচুয়ালি বের হয়, তার পিয়ারসনের যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে যদি আমরা কোএফিসিয়েন্ট কোরিলেশন বের করি, তো সেখানে আমরা আর এর ভ্যালু পাবো, বা আই ইকুয়াল কোরিলেশন কোএফিসিয়েন্টকে আর ভ্যালু বলা হয়। তো এই আর ভ্যালুতে কি বলেছে, is very useful measure of the strength and direction of the relationship between nominal variables. তাহলে আর এর ভ্যালু যে আমরা পাই, আর এর ভ্যালুতে কি অ্যাকচুয়ালি দর্শায় বা কি বোঝায়? পিয়ারসনের যে কোএফিসিয়েন্ট কোরিলেশন থেকে আর এর ভ্যালু পাই আমরা, ওই আর এর ভ্যালুতে কি বোঝায়? আর এর ভ্যালুতে এটাই বোঝায় যে বিটুইন দ্য ভেরিয়েবলস তাদের রিলেশনশিপটা কি রকম, স্ট্রেংথ এন্ড ডাইরেকশন রিলেশনশিপের কি রকম, ওকে, কতটা রিলেশন রয়েছে পজিটিভ নেগেটিভের। ঠিক আছে? ম্যাগনিটিউড কি আছে, স্ট্রেংথ মানেই তো ম্যাগনিটিউড কে বলছে যে স্ট্রংলি পজিটিভ, ঠিক আছে, নাকি জাস্ট মডারেট, ঠিক আছে, কি রকম রিলেশন আছে। ঠিক আছে? এই এই জিনিসটাকে বোঝায়। এবার রিলেশনের ক্ষেত্রে স্ট্রেংথ বলতে আমরা কি বলছি, যেমন ভ্যালু রয়েছে, আর এর ভ্যালু জাস্ট আমি বলছি কোএফিসিয়েন্ট কোরিলেশন, এটা বোঝাবো এখন। ঠিক আছে? তো সেখানে দেখতে পাবে ভেরি উইক হতে পারে রিলেশন, উইক, মডারেট, স্ট্রং, ভেরি স্ট্রং, এভাবে হয়তো এটা। আর এটা কি বলে? ডাইরেকশন এন্ড কি না স্ট্রেংথ কি রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি বলে। তো নমিনালের ক্ষেত্রে বলে না কিন্তু। ঠিক আছে? ক্যাটাগরিক্যাল বা কন্টিনিউ, সরি, ক্যাটাগরিক্যাল বা নমিনাল এগুলোর ক্ষেত্রে বলবে না। কন্টিনিউয়াস যে ভেরিয়েবল তাদের ক্ষেত্রে হচ্ছে কি সবসময় এই কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা দেখতে হচ্ছে পাবো। তার এর জন্য আলাদা রয়েছে। ঠিক আছে? এর জন্য আলাদা টেকনিক আছে। এটা পিয়ারসনের কোএফিসিয়েন্ট কোরিলেশন, এখানে এই আর এর ভ্যালু এখান থেকে আমরা পাবো না। নমিনাল, নমিনাল, নমিনাল মানে তো জাস্ট নেমিং ভেরিয়েবল কে বলছে। ঠিক আছে? এর ক্ষেত্রে আমরা এই ধরনের ক্যালকুলেশন করি না। ওকে, এটা কি হলো তাহলে? ফলস হলো। স্টেটমেন্ট 2 তে কি বলেছে? পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর অলওয়েজ লাইজ বিটুইন 0 এন্ড 1। এই ভ্যালুটা 0 এন্ড 1 এর মধ্যেও থাকে না। ঠিক আছে? এটা কি থাকে? -1 টু +1। ঠিক আছে? -1 টু +1 এর মধ্যে থাকে। তাহলে কি হবে? এটা বোথ স্টেটমেন্ট হয়ে যাবে ইনকারেক্ট। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? অপশন নাম্বার 2 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আর এর ভ্যালু -1 টু +1 এর মধ্যে থাকে। বুঝতে পেরেছো? তো আমি এটাকে জাস্ট একবার বলে দিই, এখানে এটা ভুল রয়েছে। অপশন নাম্বার 2 কারেক্ট। তাহলে কোরিলেশন, কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট ভালো করে বুঝো, এখান থেকে প্রশ্ন অনেক হচ্ছে। ঠিক আছে? তো কয়েকটা পয়েন্ট জাস্ট আগে বলে নিই। কোরিলেশন কোএফিসিয়েন্ট এটা আমরা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টে খুবই আহ, এটা আমরা কি করে না ইউজ করে থাকি বিটুইন দ্য ভেরিয়েবলস এর মধ্যে, হাউ স্ট্রংলি রিলেট দ্য ভেরিয়েবলস অ্যাকচুয়ালি। ঠিক আছে? এটা আমরা কি করি? ডিটারমাইন করি থ্রু দিস টেকনিক। ফার্স্ট আমি পয়েন্ট লিখছি, কোরিলেশন কোএফিসিয়েন্ট আর ইউজড, লিখে রাখো। এই লাইনগুলো থেকেও কিন্তু প্রশ্ন দেখতে হবে। ঠিক আছে? ইন স্ট্যাটিস্টিক্স টু মেজার হাউ strong a relationship
a relationship is between two variable ঠিক আছে, অবশ্যই নমিনাল ক্যাটাগরিক্যাল এগুলো আসবে না, ঠিক আছে, কন্টিনিউয়াস ভেরিয়েবলের কথা বলা হচ্ছে, যেটা অপশনে ছিল স্টেটমেন্ট 1 এ ছিল, এটা ভুল হয়ে জন্য। নেক্সট হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি পিয়ারসনের আর ভ্যালু বলেও আমরা জানি, ঠিক আছে, আর এই আর এর ভ্যালু সবসময় হচ্ছে কি করে না ইউজ হয় লিনিয়ার রিগ্রেশন, এটা মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে কি না লিনিয়ার রিগ্রেশন আমরা এটা হচ্ছে দেখতে পাবো, লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে এই আর এর ভ্যালু কাজ করে। ওকে, লিনিয়ার রিগ্রেশনে কাজ করে। রিগ্রেশন অ্যাকচুয়ালি কি বোঝায়? রিগ্রেশন কোরিলেশন কোএফিসিয়েন্টের আর এর ভ্যালু সবসময় লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে ফিটেড। ওকে, যেমন আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টে দেখছি কি ভেরিয়েবলস কতটা স্ট্রংলি রিলেট করছে, এটা আমরা তার ডাইরেকশন বা তার স্ট্রেংথ এগুলোকে আমরা পাই হচ্ছে এই আর এর ভ্যালু থ্রু থেকে। -1 থেকে ভ্যালু আর এর কি হয় -1 2 +1 এই রেঞ্জের মধ্যে আসবে, ক্যালকুলেট করে যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা যদি আমরা ক্যালকুলেট করি পিয়ারসনের, তাহলে এই ভ্যালুর মধ্যে আসবে। ওকে, যে ডেটা থাকুক না কেন, ঠিক আছে, সেই ডেটা আমরা যদি ক্যালকুলেট করি কোরিলেশন কোএফিসিয়েন্ট যে আর এর ভ্যালু পাবো, এই আর এর ভ্যালু কোএফিসিয়েন্ট কোরিলেশন মানে আর, এই আর এর ভ্যালু -1 থেকে +1 এ পাবো, এটা আমাদের স্ট্রং রিলেশনশিপ কতটা সেটাকে হচ্ছে কি বোঝায়। আর রিগ্রেশন কি বোঝায়? রিগ্রেশন মানে কি? রিগ্রেশন মানে হচ্ছে ভেরিয়েবলস হাউ ভেরিয়েবলস এফেক্টস ভেরিয়েবল এফেক্টস ইচ আদার, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল আছে তো কিরকম তারা একে অপরকে কি করছে প্রভাবিত করছে, বা তাদের যে চেঞ্জেস একজনের চেঞ্জেস অপর যে আছে ভেরিয়েবল, ঠিক আছে, সে কিরকম চেঞ্জেস হচ্ছে পজিটিভলি নেগেটিভলি কি রকমের চেঞ্জেস হচ্ছে, এটাই অ্যাকচুয়ালি রিগ্রেশন। ঠিক আছে, সেই জন্য রিগ্রেশনে আমরা আর এর ভ্যালুকে ফিট করতে পারবো, যেহেতু আর এর ভ্যালু মাইনাস প্লাসে আছে -1 টু +1 এর মধ্যে আছে, ঠিক আছে, এটা এইভাবে এটা বুঝবো। ঠিক আছে, তাহলে কি বললাম, সাপোজ ধরে নাও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলস এর মধ্যে কখন পজিটিভ রিলেশন হয় কখন নেগেটিভ রিলেশন হয়। পজিটিভ রিলেশন কখন হবে, সাপোজ মনে করো আমরা দেখো যখন টেস্ট করি কোনো কিছু, তো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা কি করি ম্যানিপুলেট করি। ওকে, কাকে ম্যানিপুলেট করি, কোন ভেরিয়েবলকে ম্যানিপুলেট করা হয়, ম্যানিপুলেশন ম্যানিপুলেশন করা হয় কাকে, কোন ভেরিয়েবলকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। আর ওই ম্যানিপুলেশনের, ঠিক আছে, মানে কমানো বাড়ানো বা কোনো টেস্ট করার ক্ষেত্রে কোনো কিছু প্যারামিটার ইনক্লুড করে নেওয়া, তাহলে কি চেঞ্জেস আসছে এগুলো দেখা, তো এটাকে অ্যাকচুয়ালি ম্যানিপুলেট বলে। তো ম্যানিপুলেশনের আমরা ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল গুলো সেগুলোকে কমানো বাড়ানো এরকম করতে পারি, আর তার ইম্প্যাক্ট কি পড়ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে এটা দেখি, ঠিক আছে, আর তার থেকে এফেক্ট হচ্ছে মেজার করি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কিরকম এফেক্ট আসছে, ঠিক আছে, এটা আমরা দেখি। তো সাপোজ ধরো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যখন আমরা কোনো ক্ষেত্রে যদি বাড়াচ্ছি, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলেরও প্রভাবিত হচ্ছে, অথবা যদি এটাকে আমরা কখনো কমাই তাহলে এটা হচ্ছে কি কমছে, এই ধরনের যখন সেম ডিরেকশনে থাকছে, সেম ডিরেকশনে যখন থাকে ইম্প্যাক্ট সেম ডিরেকশন যখন হয়ে থাকে, ডিরেকশন যখন সেম হয় ইম্প্যাক্টের, তখন এটাকে আমরা কি বলি পজিটিভ রিলেশন, তখন এটা বলা হয় পজিটিভ রিলেশন। এইরকম যদি দেখা যায় যে যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে বাড়াচ্ছি তখন এদিকে হচ্ছে কমে যাচ্ছে, ঠিক আছে, এদিকে যখন কমাচ্ছি তখন এদিকে হচ্ছে বেড়ে যাচ্ছে, এরকম যদি হয়, অপোজিট যদি ডিরেকশন হয়, অপোজিট ডিরেকশন যদি থাকে তার মানে নেগেটিভ রিলেশন বোঝায়, ঠিক আছে, এই হচ্ছে ইম্প্যাক্ট, এইভাবে দেখা হয়, যেটা কোরিলেশন কোএফিসিয়েন্টের থ্রু থেকে বোঝা যায় যে কি রকম এফেক্ট রয়েছে বিটুইন দ্য ভেরিয়েবলস। তাহলে +1 যেমন বললাম যে আর এর ভ্যালু কি হয় -1 2 +1 থাকে, +1 যদি আসে মনে করো +1 এর দিকে যত ভ্যালু গুলো আসবে এটার মানে কি বোঝায়, +1 ইন্ডিকেট এ স্ট্রং পজিটিভ রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবল অবশ্যই। ওকে, একই রকম এখানে যেমন বলছি যে পজিটিভ রিলেশন থাকে মাইনাস রিলেশন থাকে, ঠিক আছে, যদি জিরো আসে সাপোজ, কখনো জিরো তো আসতে পারে, এর মাঝে তো জিরো আছে, তাই না, +1 টু -1 এদিকে তো জিরো আছে মাঝে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, তো এরকম হতে পারে আমরা যে ভ্যালু গুলো পাবো সেই ভ্যালু গুলোর ক্ষেত্রে
হয়তো বাড়ছে, রিগ্রেশন যে লাইন হবে সেটা এরকম হতে পারে, বাড়ছে, ঠিক আছে, এদিকে যত ভ্যালু যাচ্ছে এদিকে বাড়ছে, ঠিক আছে, এদিকেও বাড়ছে। বোথ এভাবে যদি বাড়ে এটা পজিটিভ রিলেশন। নেগেটিভ রিলেশনের ক্ষেত্রে এরকম হবে, এভাবে কমবে এদিকে ভ্যালুগুলো, ঠিক আছে। একটা বেড়েছে দেখো, ওয়াই ভেরিয়েবল বেড়েছে, এক্স ভেরিয়েবল কমছে, ভ্যালুটা এদিকে কমছে, ভ্যালু কম, এটা মাইনাসের ক্ষেত্রে দেখতে পাবে, মানে নেগেটিভ রিলেশনের ক্ষেত্রে। আর নো কোরিলেশন বা জিরো কোরিলেশন হতে পারে, তো সেই ক্ষেত্রে কি হবে, ফ্ল্যাট এভাবে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে জিরো জিরো কোরিলেশন। তো জিরো কোরিলেশন হতে পারে। যদি মাইনাস আসে -1, এটা ইন্ডিকেট করবে স্ট্রং নেগেটিভ নেগেটিভ রিলেশনকে, ওকে, নেগেটিভ রিলেশনকে বলবে। আর জিরো যদি আসে নো রিলেশনশিপ, তখন হবে কি, জিরো এলে নো রিলেশনশিপ। ডেফিনেটলি এটাই তো বোঝাবে নো রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবল যদি জিরো আসে। তাহলে এটা যদি আমরা যে আর এর ভ্যালু পাবো, এই আর এর ভ্যালুকে যদি ক্যাটাগরাইজ করি, সাধারণত ভ্যালু যেটা আসে, আমি যে পজিটিভ বা নেগেটিভ দুদিকের ক্ষেত্রে একই রকম হবে, আমি ধরে নিচ্ছি জিরো থেকে, ঠিক আছে, -1 2, যে +1 এর মধ্যে আসবে, এই ক্ষেত্রে আমি এদিকটা ধরছি, ঠিক আছে, জিরো থেকে +1 এর দিক। আর এটা সেম, 0 to +1 যদি আমি রেঞ্জ করি, ঠিক আছে, সিমিলারলি কি হবে, 0 to -1 এর দিকেও যে কিরকম ক্যাটাগরিটা হবে, আর ঠিক আছে। তো ধরো আমি জিরো থেকে বলছি, জিরো জিরো থেকে জিরো জিরো থেকে ভ্যালুগুলো এরকম ভাবে আসবে, তিনটে পয়েন্ট নিলেই হবে সাধারণত, তারপরে পয়েন্টের পরে যেহেতু ওয়ান -1 থেকে +1 এর মধ্যে থাকে, তাহলে এগুলো তিনটে পয়েন্টের পর তিনটে জিরো রাখাটা বেটার। 0.199 অব্দি একটা ক্যাটাগরির মধ্যে আসবে আর এর ভ্যালুগুলো, ঠিক আছে। আর এর যে ভ্যালু, এটাকে আমরা ক্যাটাগরি হচ্ছে করছি এই রেঞ্জের মধ্যে, যে রিলেশন, এটাকে কি বলবে, ভেরি উইক পজিটিভ রিলেশন, বাট ভেরি উইক, এই ভ্যালুগুলো তো পজিটিভ, ভেরি উইক রিলেশন, এটা পজিটিভ রিলেশন অবশ্যই, কারণ আমি পজিটিভ রিলেশনের ক্ষেত্রে বলছি এটা। আর এটা যদি আসতো নেগেটিভের ক্ষেত্রে, তখন ভেরি ভেরি উইক নেগেটিভ রিলেশন, তার মানে সেটা। এরপর যদি 2.000 এই থেকে ভ্যালু আসে 0.399, তখন এটাকে বলা হবে উইক পজিটিভ কোরিলেশন। এরপর যদি 4.000 এর থেকে 0.599 এর মধ্যে আসে, তখন এটা মডারেট পজিটিভ রিলেশন, ঠিক আছে, এটা হয়ে যাবে তখন মডারেট পজিটিভ। এরপর সি থেকে 0.799, এটা বলতে হবে। এখান থেকে প্রশ্ন পাবে কিন্তু এই টেবিলটা থেকে, ঠিক আছে, এলাম নেগেটিভ কোরিলেশনটাকে বলছি, কে বলছি। তাহলে এটা যদি আসে আমাদের, এরপর 8.0, যদি 1.000 আসে, আচ্ছা সরি সরি, এটা এখানে না, এটা 2 হবে, এখানে 2 হবে, ওকে, 4 হবে। ওটাই বলি এখানে কি হচ্ছে, এটা ভুল লিখেছি, 0. এটা হবে 0.4, এটা হবে 0.6080, ওকে, বলতে হবে, মানে একের কাছাকাছি যদি থাকে, একের কাছাকাছি থাকা মানে আর এর ভ্যালু একের কাছাকাছি থাকা মানে স্ট্রং পজিটিভ রিলেশন, এই ক্যাটাগরিটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন, কিরকম প্রশ্ন দেখতে হবে, আসছি কোয়েশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, এখানে কি বলেছে, স্পিয়ারম্যানস ব্র্যাকেটে যেটাকে পি বলছে, is generally to measure the strength and relationship between two ordinal variables. Spearman's correlation coefficient is very useful when between two variables is, okay, যা অ্যান্সার হবে এটা স্পিনাল ভেরিয়েবলের ক্ষেত্রে বা যে ডিরেকশন রিলেশন এগুলো দেখানোর জন্য, এটা মানে এটা অ্যাকচুয়ালি নন প্যারামেট্রিক যে ভ্যালু, ঠিক আছে, বা নন প্যারামেট্রিক যে ভেরিয়েবল, সেই ক্ষেত্রে স্পিয়ারম্যানের যে স্পিয়ারম্যানের অ্যাকচুয়ালি যে রিলেশন
মেজারমেন্টের টেকনিকটা ইউজ হয়, ঠিক আছে, এটা ঠিকই আছে, স্টেটমেন্ট 1 হচ্ছে ঠিক আছে, বাট স্টেটমেন্ট এটা হবে পুরোপুরি false। আমি বলেছি পিয়ারসনের যে কোএফিসিয়েন্ট কোরিলেশন হয়, এটা কখনো কার্ভিলিনিয়ার এটা না মেজার করবে না, ঠিক আছে। টু ভেরিয়েবলস ইজ কার্ভিলিনিয়ার, কি হতে হবে, এটা লিনিয়ার হতে হবে, ঠিক আছে, লিনিয়ার। অপশন নাম্বার 3 কারেক্ট आंसर হবে, স্টেটমেন্ট 1 হচ্ছে কারেক্ট আর স্টেটমেন্ট 2 হবে ফলস। দেখো স্টেটমেন্ট 1 এ কি বলা ছিল, স্পিয়ারম্যানস এর আরএচও ইজ ইন্টেন্ডেড জেনারেলি টু এমপ্লয়েড মেজার দ্য স্ট্রেংথ এন্ড ডিরেক্ট দ্য রিলেশনশিপ বিটুইন টু অর্ডিনাল ভেরিয়েবলস, ঠিক আছে। নন সেগুলোকে অ্যাকচুয়ালি মেজার করার জন্য তাদের যে রিলেশনশিপ, ঠিক আছে, নন প্যারামেট্রিক যে ভেরিয়েবল তাদের অ্যাকচুয়ালি রিলেশনশিপ কে মেজার করার জন্য স্পিয়ারম্যানস এর টেকনিক ইউজ হয়, ঠিক আছে। কোরিলেশন নন প্যারামেট্রিক ভ্যালুর যে নন মেজারমেন্ট, এটা একটা টেকনিক নন প্যারামেট্রিক ভ্যালুর ক্ষেত্রে। এরপরে স্টেটমেন্ট 2 তে যেমন বলা ছিল, স্পিয়ারম্যানস R is not specially designed to handle correlation coefficient assesses the linear relation to continuous variable, অবশ্যই ঠিক আছে, কন্টিনিউয়াস ভেরিয়েবল হতে হবে, আর তার হচ্ছে কি লিনিয়ার রিগ্রেশনকে দেখানো হবে এখানে, লিনিয়ার ট্রেন্ড কার্ভিলিনিয়ার ক্ষেত্রে কিন্তু ইউজ হয় না। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, এখানে কি কোএফিসিয়েন্ট আর উইথ देयर রেসপেক্টিভ p ভ্যালুজ আর গিভেন, তাহলে দেওয়া আছে আর রেসপেক্টিভ, ঠিক আছে, এটাকে বলা হয় সিগনিফিক্যান্ট লেভেল, যেটা টেস্ট বা যে কোনো আমরা যখন ডেটাকে সেই ক্ষেত্রে আমরা একটা পি ভ্যালু পাই, যেটা টেবিলে দেওয়া থাকে, ঠিক আছে। আইডেন্টিফাই টু মোস্ট সিগনিফিক্যান্ট কোরিলেশন দা ফলোইং, এখানে সিগনিফিক্যান্ট কোএফিসিয়েন্ট কোনগুলো আর এর ভ্যালু রেসপেক্টেড, যে তো সেই ক্ষেত্রে আমরা দেখো সিগনিফিক্যান্ট লেভেলের আমরা সিগনিফিক্যান্ট গুলোকে বলি, কোন কোন ভ্যালুকে সিগনিফিক্যান্ট বলি, এক তো পাবলিক আমরা সিগনিফিক্যান্ট লেভেল বলি, আর 10%, ঠিক আছে, মেনলি 5%, ঠিক আছে, 5 লেভেল অফ সিগনিফিক্যান্টে আমরা মেনলি কি করা হয়, টেস্ট আর কি করা হয়, তো 5% 10% করা হয়। তো মোস্ট এক্সপেক্ট, তো এই 5% লেভেল অফ সিগনিফিক্যান্টের যদি আমরা কথা বলি, আমাদের যে পি ভ্যালু আসবে সেটা কত আসবে, এটা 5 আসবে, এটা মনে রাখবে, ঠিক আছে। 0.05 কি জাস্ট এটাকে 100 দিয়ে ডিভাইড করছি পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য, সিম্পলিফাই করি 0.05 পাবো। তো এই কোন ভ্যালুগুলো রয়েছে এটা দেখবে, যেমন বলেছে এখানে স্ট্রং রিলেশনশিপ কোনটা আছে, রিলেশনশিপ কত থেকে বলছি, 6 থেকে 6 এর বেশি, 6 এর বেশি, তো এখানে দুটো রয়েছে, পি ভ্যালুর সাপেক্ষে বলতে হবে, ঠিক আছে, পি ভ্যালুর সাপেক্ষে এটা আসবে না কখনো, এটা তো পি ভ্যালুর মধ্যে আসবে, পি ভ্যালুর মধ্যে আসবে হচ্ছে এই লেভেলে, যেটা মোস্ট অ্যাকসেপ্টেড, এটা যদি আমরা বলি তাহলে আসবে কোনটা কোনটা, যেগুলো হবে এর বেশি হলে তো হবে না, এর নিচে বেশি পি ভ্যালু হওয়া চলবে না, এর থেকে বিলো পি ভ্যালু গুলো রয়েছে, আর এটা একটা রয়েছে, বাকিগুলো অনেকগুলো পি ভ্যালু অ্যাকসেপ্টেড নয়, অ্যাকসেপ্টেড, তাহলে এর নিচের গুলো অ্যাকসেপ্টেড হবে, এতটা অবধি অ্যাকসেপ্ট অবধি সিগনিফিক্যান্ট পি ভ্যালু, ওকে, তাহলে এর সিগনিফিক্যান্ট হবে, এর বেশিগুলো সিগনিফিক্যান্ট হবে না, তাই না। সেই জন্য অ্যান্সার কি হবে, বি যে কোডে রয়েছে সেই কোড, অপশন নাম্বার 3, তার মানে এটা। তার নেক্সট প্রশ্নে আসছে, আমি দেখো নেক্সট কোয়েশ্চেন, এ রিসার্চার কম্পিউটস স্যাম্পল R2 R3 তিন কোরিলেশন কোএফিসিয়েন্ট স্যাম্পল, চারটে ডিফারেন্ট R1 R2 R3 R4, চারটে ডিফারেন্ট ডিফারেন্ট স্যাম্পল ছিল, চারটে ডিফারেন্ট ডিফারেন্ট স্যাম্পল থেকে R3 R4 আসে, ঠিক আছে, চারটে আর আছে, তো থেকে চারটে তার ভ্যালু গুলো কি কি আছে, ভ্যালু। এখন বলেছে অ্যাজ পার দ্য পি, ওকে, এইগুলো বেরিয়ে পি ভ্যালু, পি ভ্যালুর রেসপেক্টে যেমন লেভেল অফ সিগনিফিকেন্ট আছে, আর ভ্যালু এগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট ফর ইউর ডিফারেন্ট স্যাম্পলস অবটেন্ড, এগুলো এটা, ঠিক আছে, সিগনিফিকেন্টে আমরা কোনটাকে অ্যাকসেপ্ট, আর এর ভ্যালুগুলো চারটে, চারটে আর এর ভ্যালু দিয়ে 5 সেকেন্ডে কোন আর এর ভ্যালুটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড, অফ সিগনিফিকেন্ট মানে
পি ভ্যালু যদি আমরা বলি তো তাহলে এর উপরের গুলো বিলো যেগুলো থাকবে সেগুলো কি হবে সিগনিফিকেন্ট হবে। ওকে, তাহলে এর নিচে রয়েছে আর4, তাহলে আর4 হবে কারেক্ট। প্রথম একটা হচ্ছে 0.97 আর1, আর2 0.13, 0.03, এটা হচ্ছে আর4। আর4 এর রেসপেক্টে করেছে, যে কোনো আর এর ভ্যালু কি আছে জানা নেই, কিন্তু এগুলো হচ্ছে কি কোনগুলো 0.97, 0.95, 0.10, 0.03। ওকে, কোন আছে না সিগনিফিকেন্ট, এখানে আমাদের বিলো গুলো বলতে হবে। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেনের আনসার গুলো দেবে, আশা করছি অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11। রিসার্চার অবটেইনস দ্য ফলোইং ফর স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টস ডিফারেন্ট স্যাম্পলস। ডিফারেন্ট স্যাম্পল আছে, ওই ডিফারেন্ট স্যাম্পলের তার পি ভ্যালু নিচে দেওয়া আছে। ঠিক আছে, পি ভ্যালুস মানে 5টা পি ভ্যালু যেগুলো দেওয়া আছে এগুলো কি এখানে বলে রেখেছে। ওকে, এখন বলেছে হুইচ ক্যান বি কনসিডার্ড সিগনিফিকেন্ট এট 5%। ঠিক আছে, 5% লেভেল অফ সিগনিফিকেন্টে কোনটা আমাদের 5% মানে পি ভ্যালু এটা পাচ্ছি আমরা, যেগুলো সিগনিফিকেন্ট তার বেশি হয়ে গেলে সেগুলো অ্যাকসেপ্টেড নয়। তাহলে এটা আমাদের আসছে, বাকিগুলো তো অনেক বেশি রয়েছে। ঠিক আছে, তাহলে বি এন্ড নাম্বার 2 কারেক্ট। এইভাবে এই কোয়েশ্চেন রিলেশন কোএফিসিয়েন্ট রিলেটেড আশা করছি বুঝতে পেরেছো। এটার উপরে বেশিরভাগই উপরে কিছু পাবে। ঠিক আছে, চলো এই ধরনের প্রশ্ন আগামী দিনেও দেখতে পাবে, আশা করছি বুঝতে কোয়েশ্চেন গুলো। এর মতো ক্লাসটা এখানেই থাক। ওকে।